গভীর রাতে মহাখালীর সাততলা বস্তিতে আগুন ১.৫ ঘন্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কেউ হতাহত না হলেও পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনো চলছে। ৪ লক্ষ ঠিক করে চলছে নতুন অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে সর্বাত্মক চেষ্টা। অর্থনীতিতে স্বস্তি ফেরানোর তাগিদ বিশ্লেষকদের। আমাদের বাজার ব্যবস্থা যেটা আছে সেটাকে একটা এফিশিয়েন্ট, এফেক্টিভ এবং কম্পিটিটিভ বাজার ব্যবস্থা এটা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। ৫ দফা দাবিতে আজ ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি। ম্যাথস ডিএমএফ নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ। শহীদ মিনারে সমাবেশের ঘোষণা। গোটা বিশ্বে একই দিনে ঈদ পালন নিয়ে নানা মত। বিতর্ক এড়াতে আলেমদের সঙ্গে আলোচনার পরামর্শ। মুসল্লিদের রাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান। তিনও মাযহাবের অভিমত হচ্ছে পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায়, খবরটা পৌঁছে, তাহলে তারা রোজা রাখবে এবং ঈদ করবে। কোনো একজন ব্যক্তি বিশেষের ফতোয়া ক্ষেত্রে ধর্তব্যের বিষয় নয়। এটি ওআইসিতে আলোচনা হতে পারে, ফিক কমিটিতে আলোচনা হতে পারে। আমরা সকলে সতর্ক থাকি। রাত নামলেই লক্ষ্মীপুরে বারে ডাকাত আতঙ্ক। লুটপাট ঠেকাতে লাঠি সোঁটা নিয়ে পাহারায় এলাকাবাসী। প্রকৃত ঘটনার চেয়ে রটনা বেশি, দাবি পুলিশের। অবসান হয়নি বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেন যাত্রীদের জিম্মি দশার। এখনও বিচ্ছিন্নতাবাদীদের দখলে জাফর এক্সপ্রেস। যাত্রী সেনা হামলাকারী সহ ৪৬ জনের প্রাণহানি। অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। মার্কিন সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য আর ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গভীর রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বস্তিবাসী বাধ্য হয়ে শূন্য হাতে ঘর ছেড়ে আশ্রয় নেয় ফাঁকা স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান পুড়ে গেছে বস্তির অর্ধ শতাধিক ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় ভোর ৫টা ২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। সিয়াম সাধনার মাসে ঠিক সেহরির পূর্ব মুহূর্তে নগরবাসী যখন সেহরির প্রস্তুতিতে ব্যতিব্যস্ত, ঠিক সেই সময়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মহাখালীর সাততলা বস্তির প্রায় অর্ধ শতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে বাকরুদ্ধ সাততলা বস্তির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। বাঙালি দোকান, ওখান থেকে আগুনটা ধরে যায়। আমি প্লাস্টিক আগুন লাগলে ধাউ ধাউ করে জ্বলে ওঠে। এই ইন্দে শুরু হয়, পরে এখান থেকে অনেকে পানি দিয়ে পানি নিয়ে আনতে এই জায়গাগুলো ভাঙতেছে, মানুষ ভাঙতেছে, আগুনের দিকে না আসে, ঘর বাড়ি ভাঙতেছে আর পানি মারতেছে। হঠাৎ করে আগুন লাগায় বস্তিবাসী ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে কোনো রকম নিরাপদে আশ্রয় নেন তারা। এই মিটার থেকে শর্ট সার্কিটেই আপনার আগুনটা লাগানো, নাহলে এছাড়া কিছুই না। ফায়ার সার্ভিস বলছে আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুন ছড়াতে থাকায় এরপর একে একে আরও ৭টি ইউনিট যোগ দেয়। ১.৫ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আনুমানিক ৫টা ২০ সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের লোকজন ভিতরে ঢুকেছে। আপনারা দেখতে পেয়েছেন যে টিনের নিচে এখনো ছোট ছোট ফ্লেম আছে। টিন সরিয়ে আমাদের লোকজন কাজ করতেছে। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনো চলছে। আমাদের একটা কমিটি হবে, তদন্ত কমিটি, তারাই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণটা বের করবে।
ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মেলেনি কেউ হতাহত হওয়ার খবরও। তদন্ত কমিটির রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 4টি লক্ষ্য ঠিক করে শুরু হয়েছে 2025-2026 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ। পরিবর্তিত এই সময়ে আয় ব্যয়ের জটিল সমীকরণ মেলাতে শুরু হয়েছে ব্যস্ততা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই থাকবে সর্বাত্মক চেষ্টা। তবে উন্নয়ন কাজে গতি এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করাও সরকারের লক্ষ্য। সামাজিক নিরাপত্তা খাতে আনা হচ্ছে পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন, সবার আগে অর্থনীতিতে স্বস্তি ফেরানো জরুরি। ক্রয় ক্ষমতার মধ্যে এখনো আসেনি নিত্যপণ্য। দীর্ঘ সময় ধরেই আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়, অর্থাৎ গড় মজুরির চেয়ে বেশি মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতি নাগালে আনতে উদ্যোগ নিয়েছে সরকার, তারপরও ফেরেনি স্বস্তি। এখনো 10% কাছাকাছি মূল্যস্ফীতির হার। পরিবর্তিত এই সময়ে এসেছে বাজেট। 2025-26 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। 6% নামিয়ে আনাই হবে লক্ষ্য। নীতি সুধার এটা কিন্তু দিয়ে আমরা যেটা দেখেছি এতদিন পর্যন্ত এবং অতীতেও কখনোই এটা দিয়ে আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হইনি। এই জন্য আমাদের বাজার ব্যবস্থা যেটা আছে সেটাকে একটা এফিশিয়েন্ট, এফেক্টিভ এবং কম্পিটিটিভ বাজার ব্যবস্থা এটা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। নানামুখী উদ্যোগ নেবার পরও কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না অভ্যন্তরীণ আয়। বাজেটের হিসাব মিলাতে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবার বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্য নির্ধারণ করতে কাজ করছে সরকার। হাতে নিতে হবে কার্যকর উদ্যোগ। আমাদের রাজস্ব এখন যে আমরা আহরণ করছি, সে রাজস্ব আমাদের যে দৈনন্দিন সরকারের যে ব্যয় সেটা মেটানোই দুঃসহ হয়ে গেছে। কাজেই সেক্ষেত্রে আমরা তার থেকে যে সরকারি খাতে যে বিনিয়োগ দরকার অর্থনীতিটাকে গড়ে তোলার জন্যে বা পুনর্জীবিত করার জন্যে, সেই বিনিয়োগের অর্থ তো সরকারের হাতে থাকবে না যদি না রাজস্ব আয়কে আমরা বৃদ্ধি করতে পারি। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে আসছে পরিবর্তন। 150 থেকে 200 টাকা পর্যন্ত ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে অর্থ বিভাগ। অভিযোগ আছে এই খাতে চলমান কর্মসূচির সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখিয়েছে বিগত সরকার। সামাজিক নিরাপত্তা খাতে যেটা এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান, সুবিধাভোগী যারা আছেন তারা যে একটা সুফল অর্জন করতে পারছেন এবং তার মাধ্যমে তাদের অবস্থা জীবন ধারণের উন্নতি সাধন করতে খুব একটা সক্ষম হচ্ছেন তাও কিন্তু নয়। অর্থের অভাবে থমকে গেছে সরকারি খাতের উন্নয়ন কর্মকাণ্ড, আর অনিশ্চয়তায় তলানিতে এখন বেসরকারি খাতের উৎপাদন। তবে সার্বিক সরকারি ও বেসরকারি খাতে চাঞ্চল্য বাড়াতে বাজেটে থাকবে উদ্যোগ। আমাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আজকে জুলাই আগস্ট অভ্যুত্থান বলেন, এগুলোর একটা ইমোশন জড়িত। বিদেশিরা এগুলো দেখে না, আমাদের ইমোশন তারা দেখবে না, তারা তাদের ইনভেস্টমেন্ট সেফটি দেখবে। এখন তারা দেখছে যে আমরা দোসরদের কোম্পানিদেরকে আক্রমণ করছি, তো কালকে এটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ, আমি জানি কাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং কেন করা হচ্ছে, যুক্তিসম্মত, কিন্তু বিদেশে এই ইমেজটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হবে। 8 লাখ কোটি টাকার বেশি হবে আগামী বাজেটের আকার। এরই মধ্যে বাজেটে অন্তর্ভুক্তির জন্য সব মন্ত্রণালয়ের কাছে তথ্য উপাত্ত চেয়েছে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ম্যাথস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ ও 5 দফা দাবিতে বুধবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকরা। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দেয়। জানানো হয়, বুধবার দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোরে সেবা ও বৈকালিক চেম্বার বন্ধ থাকবে, তবে মানবিক বিবেচনায় জরুরি সেবা চলমান থাকবে। জানানো হয়, দাবি আদায়ে সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মহাসমাবেশ করা হবে। সেখান থেকে মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে। আগামীকাল সারা বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের মহাসমাবেশের ডাক দেয়া হলো। গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কি একই দিনে ঈদ পালন সম্ভব? এমন প্রশ্ন নতুন নয়। ইসলামী চিন্তাবিদদের কেউ কেউ বলছেন,
খালি চোখে দেখতে হবে চাঁদ। আবার কারো মতে ইসলামের বিধান মেনেই একই দিনে ঈদ পালন সম্ভব। আর জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন কবে কোথায় চাঁদ দেখা যাবে তা আগে থেকেই জানা সম্ভব। আলেমদের পরামর্শ, বিতর্ক এড়িয়ে আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকেই। ২৯ রমজানের দিন শাওয়াল মাসের চাঁদ দেখতে প্রতি বছরই এমন আয়োজন থাকে সরকারি চাঁদ দেখা কমিটির। চাঁদ দেখা না গেলে পূর্ণ হয় ৩০ রোজা। বহু বছর ধরে এ রীতি মেনেই দেশে নির্ধারণ হয় ঈদের দিন। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাক বা না যাক, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম সহ কিছু এলাকার হানাফি মাযহাব অনুসারীদের একটি অংশ তাকিয়ে থাকেন সৌদি আরবের দিকে। দেশটির সাথে একই দিন ঈদ পালনের পক্ষে তারা। এর সপক্ষে কুরআন হাদিসের ব্যাখ্যাও দেন তারা। হানাফি, মালিকি, হাম্বলি তিনও মাযহাবের অভিমত হচ্ছে পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায়, এই সংবাদ যদি বিশ্বাসযোগ্য সূত্রে যদি পৃথিবীর অন্য প্রান্তে খবরটা পৌঁছে, তাহলে তারা রোজা রাখবে এবং ঈদ করবে। তবে খালি চোখে চাঁদ দেখা যাওয়ার পরেই শুরু হয় হিজরি সনের নতুন চন্দ্রমাস। বহু ধর্মীয় নেতা নির্ভর করেন এই বিধানের উপর। যেহেতু আল্লাহর নবীর নির্দেশ যে সুমু লিরুয়াতি, তোমরা দেখে রোজা শুরু করো এবং দেখে ইফতার করো। এক্ষেত্রে বিজ্ঞানের আলোকেও যদি চাঁদ দেখার ব্যাপারে কোনো বর্ণনা আসে সুনির্দিষ্টভাবে, সেটিও গ্রহণ করার ক্ষেত্রে আমার মনে হয় তেমন কোনো মতপার্থক্য সৃষ্টি হওয়ার উদ্রেক সেখানে নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে হিসেব নিকেশ করেই এখন জানা যায় কোন দেশে কখন দেখা যাবে নতুন চাঁদ। তাই সহজেই বিতর্ক এড়ানো সম্ভব। চাঁদের গতিপথ আমরা জানতে পারি, আমরা অনেকটাই বুঝতে পারি সে কোথায় থাকবে বা থাকবে না, বা তার ভিজিবিলিটি কীরকম হবে বা হবে না, গিভেন দ্য ওয়েদার কন্ডিশন, গিভেন আমার অক্ষাংশ দ্রাঘিমাংশ পৃথিবীতে আমার উপস্থিতি। আপনি যদি বলেন যে না আমি ড্রোন দিয়ে দেখব, তাহলে আপনি আরেকটু বেশি দেখবেন। তো এখানে দেখার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে যে আপনি কোন নিয়মে দেখবেন। ইসলামের বিধান মেনেও একই দিন ঈদ পালন সম্ভব। ধর্মীয় চিন্তাবিদদের কেউ কেউ এমনটা বললেও তারা স্পষ্ট করেছেন এই সিদ্ধান্ত আসতে হবে রাষ্ট্র কিংবা ওআইসি থেকে। তাহাবিদের একটা গ্রুপ আসছিল অনেক দূরের থেকে এসে বলছিল যে ওই এলাকায় এরা মানে রোজা রাখছেন, মানে আগের দিনের থেকে রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার কাছে আগে দিনে এই সংবাদটা আসতো তাহলে আমরাও রোজা রাখতাম, কিন্তু আমাদের কাছে এই সংবাদটা ছিল না। আমার দৃষ্টিটা হচ্ছে যদি সুযোগ থাকে একসাথে করতে পারলে ভালো, কিন্তু যেহেতু এটা সামাজিক একটা ইবাদত, সেই জন্য রাষ্ট্রের একটা বিষয় আছে। অনেকে বলেছেন যে হারামাইন শরীফাইনের মক্কা এবং মদিনা সেটি ক্যালেন্ডার অনুযায়ী একই দিন ঈদ করা যায় কিনা, এটি আমার মনে হয় কোনো একজন ব্যক্তিবিশেষের ফতোয়া এক্ষেত্রে ধর্তব্যের বিষয় নয়। এটি ওআইসিতে আলোচনা হতে পারে, ফিক কমিটিতে আলোচনা হতে পারে। চন্দ্রমাসের উপর নির্ভর করে রোজা এবং ঈদ পালন করেন মুসলিমরা। 2016 সালে ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিমদের একটি বর্ষপুঞ্জির মধ্যে নিয়ে আসার পক্ষে মত দিয়েছিলেন 50টি দেশের ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানীরা। তবে তেমনটা না হওয়া পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে ঈদ পালনের আহ্বান জানান আলেমদের কেউ কেউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে উল্লেখ করে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। একই সাথে এসব গণমাধ্যমকে সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআর-এর সাথে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশি এক যুবকের মরদেহ 4 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার রাতে পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, গত ৮ মার্চ ভোরে পঞ্চগড় সদরের ভিতরগড় ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতের ৪৬ ভাটপাড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের গুলিতে নিহত হন আল-আমিন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেলে প্রতিবাদ জানায় বিজিবি। পতাকা বৈঠকের পর বিএসএফ মরদেহ ফেরত দেয়। নিহত আল-আমিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জিন্নাতপাড়া এলাকায়। বরগুনায় নিজ বাড়ির পেছনের ঝোপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কাদামাখা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দোকান কর্মচারী ওই ব্যক্তি সময় মতো বাড়িতে না ফেরায় তাকে ফোন করে স্বজনরা। বাড়ির পেছনে মোবাইলের শব্দ শুনে সেখানে গিয়ে মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। সপ্তাহখানেক আগে নিজের 7ম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছিলেন প্রাণ হারানো যুবক। মামলার জেরে আসামি পক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। রাত হলেই লক্ষ্মীপুরে বাড়ে ডাকাত আতঙ্ক। আজ এই বাড়ি তো কাল ও বাড়িতে ডাকাতি। রাতভর পাহারা দিয়েও থামানো যাচ্ছে না লুটপাট। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ডাকাতির ঘটনা বাড়লেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে লুটেরারা। তাই রাত হলে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীকেই নামতে হচ্ছে পাহারায়। তবে মূল ঘটনার চেয়ে আতঙ্ক বেশি ছড়াচ্ছে বলে মত পুলিশের। এলাকায় ডাকাত ঢুকেছে, আমরা সকলে সতর্ক থাকি। লক্ষ্মীপুর সদরের মান্দারি গ্রাম। রাত নামলে এভাবেই মসজিদের মাইক থেকে আসে ডাকাত আসার ঘোষণা। নিমিষে ঘুমহারাম মানুষের যে যার মতো লাঠিসোঁটা নিয়ে নামেন পাহারায়। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর জেলা জুড়েই বাড়ছে ডাকাত আতঙ্ক। তবে মান্দারি, তেওয়ারীগঞ্জ, লাহোরকান্দি, দত্তপাড়া সহ সদরের বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা বেশি ঘটছে। কখনো বাড়ির তালা ভেঙে তো কখনো গ্রিল কেটে চালানো হয় লুটপাট। দারোয়ান, বাড়ির বাসিন্দাদের করা হয় মারধর। এমনকি ঘটেছে প্রাণহানির ঘটনাও। জোরে বাড়ি মারছে, ওইটা সিটকে ভেঙে গেছে। এরপর ঢুকতে চাইছিল, ঢুকার পরে আব্বা সামনে ছিল, আব্বা বাধা দিচ্ছে, আব্বার খুব একটা দিচ্ছে। ঘরে ঢুকবে এমন টাইমে আশেপাশের লোকজন জানিয়ে তারা লাইট লই লাড়ি চোটালে বাইর হয়ে ওরা ভয়ে তখন চলে গেছে। আই সাইডে রক্ত সব ভাসি গেছে, ব্যাগে সাইডের মধ্যে চতুর্দিকে সাইডে ওরা সাইড চলে গেছে। এলাকাবাসীর টহলের মাঝেও থেমে নেই এই লুটেরাদের হানা। ফলাফল নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। অভিযোগ, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রাতের বেলা তেমন একটা দেখা যায়নি পুলিশি টহল। প্রতিনিয়ত কিন্তু আমাদের গ্রামের এই জনপদগুলোতে চুরি এবং ডাকাতির উত্তাপটা খুবই বেড়ে গেছে, যেটার কারণে আমাদের মা বোনরা এবং আমরা ঠিক মতন ঘুমাতে পারি না। ডাকাতের আতঙ্ক, রাত্রিবেলা এলাকার মানুষ ঘুমাতে পারতেছে না। এই ব্যাপারে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখতেছি না। জনমনে এখন আতঙ্ক বিরাজ করছে, কখন জানি আমার ঘর ডাকাতি হয়। ডাকাতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা যাদের, কি করছে সেই আইন শৃঙ্খলা বাহিনী? আমরা অনুসন্ধানে দেখেছি যে এর তেমন কোনো ভিত্তি নেই, কিন্তু একটি আতঙ্ক আসলে বিরাজ করছে। আমরা আমাদের টহল কার্যক্রম বাড়িয়ে দিয়েছি। রমজানের দিন আমাদের পুলিশ টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, আমাদের গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। গেল 5 মাসে শতাধিক ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাতদের ভয়ে মামলা করেননি ভুক্তভোগীরা। লুটপাটের ঘটনায় ধরাও পড়েনি কেউ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 12 ঘন্টা পার হলেও পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের জিম্মি দশার অবসান হয়নি। এখনও ট্রেনের দখল নিয়ে রেখেছে বিচ্ছিন্নতাবাদীরা। জিম্মি প্রায় 400 যাত্রী। চলছে নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান। এ পর্যন্ত 104 যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে সামরিক বাহিনী ও পুলিশ সদস্যরা। রাজ্য জুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা। পুলিশ বলছে অন্তত 16 বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 30 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদের মধ্যে বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য। গুরুতর আহত ট্রেন চালক সহ বহু যাত্রী। মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলান পাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা জাফর এক্সপ্রেসে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বালুচ লিবারেশন আর্মি বিএলএ। রেল লাইনে বিস্ফোরক রেখে থামতে বাধ্য করা হয় ট্রেনটিকে। জিম্মি করা হয় যাত্রীদের। প্রায় 500 যাত্রী নিয়ে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি।
অহেতুক সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি বলেছেন, শুধু ক্ষমতার ভারসাম্যের জন্য সংস্কার নয়, বরং মানুষের প্রয়োজনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রস্তাবনা উত্থাপন করা উচিত। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা গণমাধ্যমের সমালোচনা করে বলেন, বিশেষ একটি দলের অপকর্ম নিয়ে গণমাধ্যম নীরব থাকলেও সরব শুধু বিএনপি নিয়ে। নাগরিক সমাজ ও রাজনীতিবিদদের সম্মানে রাজধানী শুটিং ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। আয়োজনে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার সামনে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা ও বাজার ব্যবস্থা নিয়ে উন্মুক্ত বিতর্ক করার আহ্বান জানান। বলেন, অহেতুক সমালোচনা করলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে, কিন্তু সেটি কি শুধু সংস্কার? বাজারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এটি কি সংস্কার নয়? আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা। আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই, আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই। সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এদিকে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে বিএনপি নেতারা আওয়ামী লীগের দোসরদের অবস্থান ও কিছু ব্যবসায়ীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের আহ্বান জানান। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না, শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন, কিন্তু আরো কিছু আছে তো, অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের ইফতারে যোগ দেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। আমরা ঐক্যবদ্ধ থাকি এবং জনগণকে নির্ভর করি, জনগণের উপর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নাহিদ। এ সময় সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে একক সিদ্ধান্তে আসার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির ইফতার মাহফিলে অংশ নেয় বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। এনসিপি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি। আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না। যেই ফ্যাসিবাদী যারা দোসর রয়েছিল
তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব আক্তার হোসেন। যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে সারা দেশে এনসিপির কার্যক্রম শুরু হবে বলেও জানান দলের সদস্য সচিব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সহ আহত হয়েছে অন্তত 10 জন। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসলে পদযাত্রাকে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে পদযাত্রাকারীরা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয় পরিস্থিতি। এই পরিস্থিতি চলে প্রায় 30 মিনিট ধরে। পুরো ঘটনায় পুলিশের অন্তত 8 জন আহত হয় বলে জানানো হয়। আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। এর আগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেয় রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। সরকারের দুর্বলতার কারণেই নারীদের জন্য দেশ অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। এইখানে মেইনলি একটা মেয়ে যখন রেপড হয় তখন কিন্তু একটা মেয়েটা বেশি শেমফুল হয় একটা রেপিস্টের থেকে। আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আইন ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে। আইনে যে আমরা যে এত ভালো ভালো লোক বসিয়ে রাখছি, এদেরকে এরা যে জনগণের টাকা খাইতেছে, কোনো তো লাভ হইতেছে না। এরা তো বেতনের উপরে বেতন পাইতেছে, কিন্তু কি আমার বোনরা যে আজকে এই দর্শনের কারণে যে হসপিটালে আছে, মারা গিয়েছে, এদের তো কোনো বিচার পাইতেছি না আমরা। পৃথক ট্রাইব্যুনালে সকল ধর্ষণের বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষার্থীরা। প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং এটা আমাদের দাবি। একটা মেয়েকে ধর্ষণ করতে একটা দিনও সময় লাগে না, তাহলে সে কিভাবে বললো যে এটার বিচার 90 দিনে হবে? একটা মেয়েকে ধর্ষণ করতে জাস্ট কয়েকটা সময় লাগে, আর সেখানে 90 দিন কেন? আমরা বলতেছি আসিয়ার মতো ছোট ছোট মেয়েরা যদি এখন ধর্ষণ হয়, আমাদের নিরাপত্তা কোথায়? কালকে যে আমরা হব না তার তো কোনো গ্যারান্টি নেই। অবস্থান কর্মসূচি হলেও দুপুর 1টার পর হঠাৎ করেই শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় সব যান চলাচল। শাহবাগে ঘোষণা করা হয় শিক্ষার্থীদের নিরাপদ বাংলাদেশের 4 দাবি। আমাদের প্রথম দাবি, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও লাকি আক্তার সহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
রাত 12:30টার দিকে মিছিলটি হলপাড়া থেকে বেরিয়ে টিএসসি ঘুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। এ সময় 2013 সালের গণজাগরণ মঞ্চের মুখপাত্র লাকি আক্তারকে পুলিশের ওপর হামলার পেছনে মূল ব্যক্তি ও ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার সহ যারা দেশের ভালো চায় না তাদের মুখোশ উন্মোচনের দাবিও করেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। তারা যতভাবে চেষ্টা করুন না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ থেকে থাকতে কোনোদিন সফল হবে না। রাতে 3টা বুথ চুরি করার দায়ভার এর প্রতি হাসিনার প্রতি এই মৌন সমর্থন দিয়ে চলে শাহবাগীরা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আমরা উদাত্তভাবে ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ে ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বীরগাঁওয়ের সজলু হক ও সুলতান মিয়ার মধ্যে পূর্ববিরোধ চলছিল। গতকাল ইফতারের পর তুচ্ছ ঘটনায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল ও লাঠি সোঁটার আঘাতে বেশ কয়েকজন আহত হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। মেহেরপুরে মাদক কারবার ও সেবনে বাধা দেয়ায় 2 জনের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আতিয়ারের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের দিঘিরপাড়া এলাকায় ঘটনা ঘটে। হামলার শিকার নাজমুল হাসান সোহাগ ও বিল্লাল হোসেন বিএনপির 2 অঙ্গ সংগঠনের সদস্য। ভুক্তভোগী সোহাগ জানান, তার ভাইয়ের নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি করে আগুন দেয় রাকিব নামে স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি তার পরিবারকে জানালে যুবলীগ নেতা আতিয়ারের নেতৃত্বে রাকিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগের উপর হামলা চালায়। তার সহযোগী বিল্লালকেও মারধর করা হয়। মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ার জেরে পরিকল্পিতভাবে নির্মাণ সামগ্রী চুরি, আগুন দেয়া ও হামলার ঘটনা হয়েছে বলে দাবি সোহাগের। নাটোর আদালতে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিক কাউসার হাবিব বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য গণমাধ্যম কর্মীরা। অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্ত পুলিশ সুপার SM ফজলুল হক আদালতে হাজিরা দিতে আসেন। নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা চালান, চেষ্টা করেন ক্যামেরা ভাঙচুরের। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেওয়া হয়। এ ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক সহ দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংবাদকর্মীরা। রোজায় ইফতারের আয়োজনে কখনো থাকে মুখরোচক, কখনো পুষ্টিকর খাবার। রাস্তার মোড়ে মোড়ে চলে ইফতার নিয়ে ব্যস্ততা। তবে এসব যেন স্বপ্ন কুড়িগ্রামের চরবাসীদের জন্য। ইফতার তো দূর, 2 বেলা ঠিকমতো খাবার জোগাড় করাই এক সংগ্রাম। পশ্চিমে হেলে পড়েছে সূর্য। কাজ শেষে রোজাদার মানুষের ঘরে ফেরার তাড়া, আর ইফতারের আয়োজনে ব্যস্ততা গৃহিণীদের। সন্ধে নামে পরিবারের সদস্যদের নিয়ে ইফতারের প্রস্তুতি সমতুল্লাহ মণ্ডল ও সাহেদা বেগম দম্পতির। বাহারি কোনো আয়োজন নেই, চালের গুঁড়ার সাথে বাদাম, চিড়া আর ভাজা মুড়ি। পায় না কি জন্য হাট বাজার দূরে আর যাইতে পারে না, যাইতে না পাওয়ার দূরে না, টাকা পয়সার তো সংকট। আমরা এখানে ঢেকি দিয়ে চাউল গুঁড়ো করছি, বাদাম গুঁড়ো করছি, আরো এগুলো ইফতার করে আমরা ইফতার খাবো। ভুট্টা ছাতু, আর তারপরে চাউলের গুঁড়া, চাউল ভাজা, সময়তে চিড়িয়া মুড়ি, এগুলো দিয়ে ইফতারি করছে।
কুড়িগ্রামের বিস্তীর্ণ চরের নিম্ন আয়ের মানুষের ইফতার আর সেহেরির চিত্র এমনই। শহরের বাহারি খাবার তাদের কাছে যেন এক ধরনের বিলাসিতা। বেশিরভাগ বাড়িতেই হাতে ভাজা মুড়ি আর সেদ্ধ আলু। তিস্তায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব এখানকার বাসিন্দারা, তার উপর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে আরও দিশেহারা। ইফতার করি চাল ভাজা, ভুট্টা ভাজা, বাদাম ভাজা বা গম ভাজা। সিয়ারি খায়, মনে করো কেউ খায় মাছ খায়, কেউ গোস্ত খায়, কেউ আলু বেগুন খায়, এগুলি। গরিব মানুষের তো আর বেশি কিছু করতে পারে না। সেদ্ধ করা খাইবে, আলু সেদ্ধ পুটি টুটি সেদ্ধ করিয়ে মরুচ পিয়ে রসুন টসুন দিয়ে সেদ্ধ করে তেলানি দেওয়া খাইবে। চরবাসীর ভাগ্য ফেরাতে আর্থসামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান সরকার এবং বর্তমান যে প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমরা চরের মানুষকে তাদের জীবনযাত্রা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি। তো এই কারণে যে বিষয়টা যে তারা আসলে পিছিয়ে আছে, এটা অস্বীকার করার উপায় নেই, পিছিয়ে আছে। 16টি নদ নদী বেষ্টিত এই জেলায় প্রায় 5 শতাধিক চরাঞ্চলে 7 থেকে 8 লাখ মানুষের বসবাস। জারিন অর্নি, যমুনা নিউজ। ঈদের সময় বাঙালির ঘরে ঘরে থাকে নানা খাবারের আয়োজন, যার মধ্যে অন্যতম সেমাই। তাই চাহিদা মেটাতে রোজার শুরু থেকেই কর্মব্যস্ত সময় কাটছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চাক সেমাই কারিগরদের। হাতে তৈরি চাক সেমাইয়ে কোনো রাসায়নিক বা তেল ব্যবহার না করায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। রূপগঞ্জের চারিতাল্লুক গ্রাম জুড়েই এখন যান্ত্রিক শব্দ। কারিগরের দক্ষ হাতের ছোঁয়ায় ময়দার খামি থেকে তৈরি হচ্ছে নানান নকশার চাক সেমাই। সেমাই ছাড়া বাঙালির ঈদ যেন চিন্তাও করা যায় না। তাই ঈদুল ফিতরের আগে কারখানাগুলোয় কর্মব্যস্ত সময় কাটছে সেমাই কারিগর ও শ্রমিকদের। হাতে তৈরি চাক সেমাইয়ে ব্যবহার হয় না কোনো তেল, সোডা বা রাসায়নিক। সেজন্য দেশের বিভিন্ন স্থানে এই এলাকার চাক সেমাইয়ের চাহিদাও বেশি। এই সেমাইটা হাতে তৈরি করি, কোনো মেশিনে তৈরি করি না, কোনো ভেজাল নাই, খুব ভালো। এই জন্যে চাহিদা করে মানুষ খায় বেশি। বাজারে যে সেমাই, এই সেমাইটা অটোমেটিকই বানাইতে পারে, মানে মানসম্পন্ন না। আর এই সেমাইটি অনেক মানসম্পন্ন, মানে বানাইতে অনেক পরিশ্রম, মানে এটি কোনো নির্ভেজাল, মানে এটা কোনো তেল মেল কিছু এসব কিছু না। এটা শাক সেমাই, এটা একটা টঙ্গী গাজীপুর তৈরি জায়গা, ঢাকাও জায়গা, হেবে তাই কিনে নেয়। বাজারে পাওয়া সেমাইয়ের থেকে অনেকটাই আলাদা এই জাতের সেমাই। ময়দার খামি মেশিনের মধ্যে দিয়ে চতুর্ভুজ নকশা রূপ নেয়, এরপর সেগুলো শুকানো হয় কড়া রোদে। স্বাস্থ্যকর চাক সেমাইয়ের চাহিদা ঈদের সময় বৃদ্ধি পেলেও বছরের বাকি সময় থাকে না তেমন বেচাকেনা। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারখানা মালিক ও কারিগরদের। দোকানদাররা নেই, বড় বড় দোকানদাররা নেই, নিয়ে এরা যারা খুচরা বেচে 1 কেজি বেচে, কেউ 2 কেজি বেচে, যাই যেমন পারে হিমনেরই নেই আর কি। সরকারে যদি একটু ঋণ দেয় তা আমরা এই ছোটখাটো একটা ব্যবসা করিয়া তো আমরা চলতে পারি। সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে, এগুলো অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত, এবং এটার উপরে নির্ভর করেই এই পরিবারগুলি চলে। বর্তমানে চারিতাল্লুক গ্রামে প্রতিদিন প্রায় 5 টন সেমাই তৈরি হয়, যার পাইকারি দর কেজি প্রতি 90 থেকে 100 টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাশিয়ার সাথে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন কিয়েভের প্রতিনিধি। দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিতে আলোচনা শুরুর কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যৌথ বিবৃতিতে। বৈঠকের পর ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহে রাজি হয়েছে ওয়াশিংটন। এবার রাশিয়ার কাছে তুলে ধরা হবে যুদ্ধবিরতি প্রস্তাব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন মস্কোর কোর্টে। যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গঠনমূলক আলোচনার সুযোগ তৈরির জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, এবার রাশিয়াকে দেখাতে হবে তারা যুদ্ধ বন্ধ করতে চায় নাকি চালিয়ে যেতে চায়। অস্ত্র তৈরি ও রপ্তানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। শতাধিক দেশে অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি, যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র, গোলাবারুদ, সাজোয়া যানসহ আরও বহু সমরাস্ত্র। আবারও বিশ্বের সবচেয়ে বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র।
সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল 4 বছরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি 35% থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 43%, যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় 4 গুণ এবং তৃতীয় থেকে নবম অবস্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান। গেল 5 বছরে বিশ্বের 100টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোয় যা গেল 5 বছরে 52% থেকে বেড়ে দাঁড়িয়েছে 64%। এসব দেশে মার্কিন অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় 105%। ইউরোপের নেটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ক্ষেত্রে নির্ভরশীলতা কমিয়েছে, নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতেও নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের অস্ত্র সরবরাহের সম্পর্ক অত্যন্ত নিরেট। গেল 20 বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে ইউরোপ। 2020 থেকে 24 সালে ইউরোপে মার্কিন অস্ত্র রফতানির হার বেড়ে দাঁড়ায় 35%। একই সময়ে মধ্যপ্রাচ্যে যা ছিল 33%। বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র, গোলাবারুদ, সাজোয়াজান সহ আরও বহু সমরাস্ত্র। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।